আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা হচ্ছে সৌদি আরব বিশ্বের। এই কি শান্তি? বোর্ড অফ পিসের চেয়ারম্যান শান্তি প্রতিষ্ঠার এই অভিযান চালাচ্ছে। যুদ্ধ কোন দিকে যাচ্ছে? কোনো সাধারণ কোনো যুদ্ধ হবে না, এবং এই যুদ্ধটা ইরানের সীমার ভেতরে সীমাবদ্ধ থাকবে না। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আমাদের স্টুডিওতে আজকেও অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সিরাজুল ইসলাম। তিনি সিরিয়ার সাংবাদিক। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ ইলিয়াস ভাই। সিরাজুল ইসলাম দীর্ঘদিন ইরানে ছিলেন। তিনি 10 বছর ইরানে থেকেছেন। ইরানের সমরনীতি, অর্থনীতি, সামাজিক অবস্থা, পার্শ্ববর্তী আরব দেশ এবং অন্যান্য দেশের সঙ্গে তার সম্পর্ক সঙ্গে তিনি একদম ওয়াকিবহাল। আজকে কথা বলবো তার সাথে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলা করেছে সেই বিষয়ে। আপনাকে স্বাগত। যুদ্ধ কোন দিকে যাচ্ছে আমরা জানি। বাংলাদেশ সময় সকালে এই যুদ্ধ প্রথমত বোধহয় একতরফা হামলা ছিল, এর জবাব ইরান দিতে শুরু করেছে। কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ ইলিয়াস ভাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি টাইমস টকের দর্শক শ্রোতা সবাইকে। আমি তখন নিজে বাসায় কিছু কাজ করার প্ল্যান করছি, এমন সময় আমার ছোট ছেলে ইরানে থাকে, আপনি জানেন মনে হয়, সে ডাক্তারি পড়ে, সে ফোন মেসেজ দিল হোয়াটসঅ্যাপে যে আব্বু, ইরানে তো ইসরায়েল হামলা করেছে। তার মানে তার কয়েক মিনিট আগে এই হামলাটা করলো। তো এরপরে আমি তাকে বললাম যে তুমি তাহলে তাড়াতাড়ি ডরমেটরিতে চলে যাও। এবং আমি দেখলাম পরবর্তীতে বিভিন্ন মিডিয়া, বিশেষ করে এখন তো খবর পাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে এক্স, ফেসবুক ইত্যাদি সামাজিক মাধ্যমগুলোতে। তো দ্রুতই ছড়িয়ে পড়লো খবর, এবং দেখলাম যে ইসরায়েল, প্রথমে শুনলাম যে ইসরায়েল হামলা চালিয়েছে, পরে দেখলাম যে আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এটা ইসরায়েল আমেরিকার যৌথ হামলা। তো ইরানের উপর যেহেতু হামলা হয়েছে, তো হামলা ঠেকানো বা প্রতিহত করার বিষয় ছিল, সেটা করেছে, এবং ইরান তাৎক্ষণিকভাবেই পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। এবং আপনি নিশ্চয়ই এর ভেতরে খবর পেয়েছেন, মধ্যপ্রাচ্যের যত দেশে আমেরিকার ঘাঁটি আছে তার প্রত্যেকটা জায়গায় হামলা চালিয়েছে। এবং আমি এও খবর দেখেছি, সত্যমিথ্যা এখনও কনফার্ম হতে পারেনি, যে মার্কিন যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, যেটা আরব সাগরে বা ওমান উপসাগরে রাখা হয়েছে, সে তার উপরেও হামলা করেছে, এবং বলা হচ্ছে যে কোঅর্ডিনেটেড অ্যাটাক। তো কোঅর্ডিনেটেড অ্যাটাক মনে হয় এটা দিয়ে মিন করা হচ্ছে যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, এই সমস্ত সব কিছুর সমন্বিত হামলা, অথবা নৌ, ড্রোন এবং মিসাইল, এই ত্রিমুখী হামলা, এটা হতে পারে। তো আমরা দেখেছি বাহরাইনে, আপনি জানেন যে মার্কিন পঞ্চম নৌঘাঁটি রয়েছে, পঞ্চম বহরের ঘাঁটি রয়েছে আমেরিকার, এই ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বেশ ভালো রকমের ইম্প্যাক্ট করেছে। এবং আমরা এমনও ফুটেজ দেখলাম যে কামিকাজে শাহেদ 136 ড্রোন দিয়ে ইরান বাহরাইনের একেবারে মার্কিন ঘাঁটির র্যাডারের উপর হামলা চালিয়েছে, কাতারে হামলা চালিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি এবং আরও যেখানে যেখানে ঘাঁটি আছে তার, সৌদি আরবের নামও দেখলাম, সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা হয়েছে, কুয়েতে হামলা হয়েছে, ইরাকে হামলা হয়েছে। অর্থাৎ এগুলো দেশের কথা বলছি না, এই সব দেশের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা হয়েছে, জর্ডানে হামলা হয়েছে। শুনেছি যে তুরস্কেও হামলা হয়েছে, তুরস্কের যে মার্কিন ঘাঁটি আছে, তুরস্কের ইনজারলিক বিমান ঘাঁটিতে মার্কিন অবস্থান আছে, সেনা মোতায়েন আছে, এবং ওই ঘাঁটিতে পরমাণু বোমাও মোতায়েন করা আছে, এরকম আমরা জানি। সেই সমস্ত জায়গায় হামলা চালিয়েছে ইরান। দুঃখজনক হচ্ছে যে যখন একটা ডিপ্লোম্যাটিক প্রসেস চালু ছিল, ইরান মিটিং করলো, আমরা দেখলাম 3 দফা মিটিং হলো। প্রথমে ওমানে বসলো, মাস্কাট আলোচনা পরে জেনেভায় 2 দফা আলোচনা হলো, এবং সোমবারে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনার কথা ছিল। হঠাৎ করে আক্রমণ কেন? দিস ইজ ট্রাম্প। জাস্ট একটা মানে পৃথিবীর জন্য মহাবিপদজনক একজন ব্যক্তি, এবং আমেরিকার লোকজন তো তাই ভাবে। একটা বিষয় খেয়াল করেন যে তিনি কিন্তু বোর্ড অফ পিসের চেয়ারম্যান। খুব সম্প্রতি, না মার্কিন যুক্তরাষ্ট্র, খুব সম্প্রতি গাজায় যে শান্তি প্রতিষ্ঠার যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিটাই তিনি এক পর্যায়ে সেটাকে ইন্টারন্যাশনাল বোর্ড অফ পিস বানিয়ে ফেলেছেন।
এবং সেই বোর্ডের চেয়ারম্যান। এখানে জাতিসংঘের কোনো ইনভলভমেন্ট নেই, জাস্ট তার সিদ্ধান্ত। এই কি শান্তির লক্ষ্য? এই কি শান্তি? সেই সেই বোর্ড অফ পিসের চেয়ারম্যান শান্তি প্রতিষ্ঠার এই অভিযান চালাচ্ছে। এবং তারা বলছে কি, ইসরায়েল এবং ট্রাম্প, আমেরিকা দুই দেশই বলছে যে ইরানের রেজিম চেঞ্জ করা তাদের এই অভিযানের লক্ষ্য। ইরান তো চেঞ্জ করবে ইরানের জনগণ, রাইট, জনগণ। এবং এইখানেই আমি প্রশ্নটা তুলতে চাই আপনার এই অনুষ্ঠানে, যে ইরানের সরকার পরিবর্তনের অধিকার, ক্ষমতা, দায়িত্ব কে দিয়েছে ট্রাম্পকে এবং নেতানিয়াহুকে? তারা কি জাতিসংঘ? জাতিসংঘ বলে তো একটা প্রতিষ্ঠান আছে, এবং তার একটা প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠান আছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই সমস্ত বিষয়গুলো সব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেখার কথা। এবং তারা যে সবসময় আন্তর্জাতিক আইনের কথা বলে, মানবাধিকারের কথা বলে, কূটনীতির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, এই সমস্ত কথাগুলো, এর কোনটা এই হামলার সাথে, এই আগ্রাসনের সাথে যায়? ফলে আমরা এই হামলার আসলে আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাচ্ছি। এবং তারা যে ইরানের জনগণকে উদ্ধার করার কথা বলে ইরানের জনগণের উপর হামলা চালাচ্ছে, এটার আসলে খুবই দুঃখজনক এবং এর নিন্দা জানাই। কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোতে ইরান পাল্টা হামলা করেছে, এই দেশগুলোর এখন কি ভূমিকা হতে পারে বলে আপনি? এই দেশগুলো আগে যে ভূমিকায় ছিল সেই ভূমিকাই এখন আছে। আমেরিকার সেবাদাস, তারা আমেরিকার পক্ষেই আছে। এবং তারা বলেছিল যে তাদের ঘাঁটি মাটি, আকাশপথ, জলপথ কোনোটাই, পোর্ট কোনোটাই ব্যবহার করতে দেবে না। কিন্তু ঠিকই এই সমস্ত দেশের ঘাঁটি মাটি, আকাশপথ সবই ব্যবহার হলো। ফলে ইরান পাল্টা ব্যবস্থা নিয়েছে। এবং এই সমস্ত দেশ, সৌদি আরবের যিনি কার্যত শাসক, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, MBS যাকে বলা হয়, তিনি এরই মধ্যে বিবৃতি দিয়েছেন যে সৌদি আরবের উপরে এই হামলা এটা অত্যন্ত নিন্দাযোগ্য, গ্রহণযোগ্য না। তিনি কন্ডেম করেছেন। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তারা সবাই এই কথাই বলবে। এবং তারা তাদের পক্ষ থেকে মেবি সেটা মার্কিন সেনারাই হতে পারে, কারণ এই সমস্ত দেশের সেই সমস্ত সক্ষমতা তো নেই। এই সমস্ত দেশের নিরাপত্তা তো মূলত আমেরিকা দেখে। ইরান যখন কামিকাজে ড্রোনতে হামলা চালিয়েছে বা মিসাইল হামলা চালিয়েছে, তখন সেগুলোকে আবার শুট ডাউন করার চেষ্টা করেছে। কোথাও সফল হয়েছে, কোথাও হয়নি, বাট তারা চেষ্টা করেছে। এই চেষ্টাটাকে দেখানো হচ্ছে যে কাতার শুট ডাউন করেছে, সংযুক্ত আরব আমিরাত শুট ডাউন করার চেষ্টা করেছে, বা বাহরাইন শুট ডাউন করার চেষ্টা করেছে। হয়তো ওই সমস্ত দেশে মার্কিন সেনারাই করছে, বাট এখন আপাতত দেশগুলোর নাম দেওয়া হচ্ছে। তা যেভাবেই হোক না কেন এগুলো করা হচ্ছে। এইটা যেখানে যাচ্ছে, আপনি প্রথমে যে প্রশ্ন করেছিলেন যে কোথায় যাচ্ছে, পরিস্থিতি কী হতে পারে, এখানে ইরানের পক্ষ থেকে আরও বেশ কিছুদিন আগে যখন এই সংকট মোটামুটি খুব দানা বেঁধে উঠেছে, ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু বলেছিলেন যে এবার যদি ইসরায়েল বা আমেরিকা ইরানের উপর হামলা চালায়, তাহলে সেটা কোনো সাধারণ কোনো যুদ্ধ হবে না, এবং এই যুদ্ধটা ইরানের সীমার ভেতরে সীমাবদ্ধ থাকবে না, ইরানের ভূখণ্ডের ভেতরে সীমাবদ্ধ থাকবে। কথার ফুলঝুরি না, আসলে না, আমি সেইটাই বলি, আমি সেই কথাই বলছি। তো তিনি বলেছিলেন কিন্তু যে এটা ইরানের সীমার ভিতরে, অর্থাৎ ভূখণ্ডের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, আঞ্চলিক যুদ্ধের উপরে। আমরা এরই মধ্যে দেখেছি যে ইয়েমেন থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ছুটছে। লেবাননের হিজবুল্লাহ শুরু করবে, অলরেডি লেবাননের উপর ইসরায়েল হামলা চালিয়েছে, লেবাননের হিজবুল্লাহরা শুরু করবে। ইরাকের যে সমস্ত প্রতিরোধকামী যোদ্ধা গোষ্ঠী আছে তাদের উপর ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, তারাও শুরু করে দিয়েছে বা করবে। এবং আমরা আশঙ্কা করছি যে রাতে মারাত্মক রকমের পাল্টা হামলা হবে ইরানের পক্ষ থেকে, বা ইরানের প্রক্সি ফোর্স যারা, তাদের পক্ষ থেকে। এখন যেটা আপনি বলছেন যে এটা ফোর্স, তো বড় যে ফোর্সটি ছিল সিরিয়া, হ্যাঁ, রাষ্ট্রীয় ফোর্সটা নেই, কিন্তু সিরিয়ায় বেশ কিছু গেরিলা গোষ্ঠী আছে যারা এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করবে। যেটা বলছিলাম যে এটা শুধুমাত্র কথার ফুলঝুরি কিনা, যে না, আমরা তো দেখতেই পাচ্ছি যে কথার ফুলঝুরি না, আঞ্চলিক যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়েছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা বা ইরানের সামরিক কমান্ডাররা বা ইরানের মন্ত্রী, মিনিস্টার এবং বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু বলে আসছিলেন যে যুদ্ধ যদি শুরু করে তাহলে ইসরায়েল হবে ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ডলি টোটাল মধ্যপ্রাচ্যের যত মার্কিন ঘাঁটি আছে তার সব জায়গায় হামলা করা হবে। তো তাই তো হয়েছে। এখন এই হামলা, এর মাত্রাটা এবং কোথায় গিয়ে শেষ হয়
সেটা দেখার ব্যাপার। কিন্তু আপাতত কোনো এটা মোটেই কথার না, ফুলঝুরি আপনি না। তো দীর্ঘদিন ছিলেন ইরানে, ইরানের মানুষের মানসিক অবস্থা, তাদের সংস্কৃতি সব কিছু আপনার এক ধরনের নখদর্পণেই বলা যায়। 10 বছর থাকা তো বাড়ির কথা না। আর আপনি একটি ইরানের যে মূল গণমাধ্যম সেটিতে কাজ করেছেন। ইরানি জনগণ কি এখন এই সরকারের পাশে দাঁড়াবে আপনার কি? অবশ্যই দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে। এই যে আজকেই তো আমি একটু আগেই খবর দেখলাম যে ইরানের জনগণ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে, নো সারেন্ডার, নো সাবমিশন, ওয়ার উইথ আমেরিকা। এবং আজকে আপনি খেয়াল করেছেন, খেয়াল করে থাকবেন, ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন যে 47 বছর ধরে ইরানের জনগণ, ইরান ডেথ উইথ আমেরিকা, মার্কবার আমেরিকা বলে ফার্সিতে ইরানিরা, আচ্ছা। মার্কবার আমেরিকা। এই মার্কবারে আমেরিকাকে, আমেরিকা ধ্বংস হোক। আমেরিকা ধ্বংস হোক, মার্কবার ইসরায়েল, মার্কবার আমেরিকা, এই যে স্লোগানটা, এই স্লোগানটাকে ইসরায়েল এবং আমেরিকা মারাত্মক ধরনের ভয় পায়। আমরা গণমাধ্যমে তো নানা কিছু দেখি, বাট একটু আগে আপনিও বলেছেন, আমরা জানি যে, আমি জানি বিশেষ করে যে আপনার ছোট ছেলে সে কিন্তু আমেরিকা একটি মেডিকেল কলেজে পড়াশোনা, ইরানে অনেক দিন ধরে, কবছর, 4th ইয়ারে পড়ছে। 4th ইয়ারে পড়ছে। তারা কি, ওরা আসলে কি বলেছে, আগে আজ করতে পেরেছিল যে এরকম কোনো অ্যাটাক হবে বা? হ্যাঁ, আসলে সারা বিশ্বের মানুষই তো আজ করতে আমরা পারছিল। পেরেছি, বাট ও একদম তো স্পটে হ্যাঁ, আছে। তারা আজ করতে পেরেছিল। তারা যে আমার সাথে তো অল টাইম কথা হয়, প্রতিদিনই তো কয়েকবার কথা হয়, এবং এই সিচুয়েশনে তো আমি অল টাইম খোঁজ নিচ্ছি। আমার সাবেক সহকর্মীরা সেখানে রয়েছেন, তাদের সাথে যোগাযোগ আপনার আছে। সহকর্মীর সাথে কথা হয়েছে আজকে যুদ্ধের হ্যাঁ, পরে? আজকে আমি তাকে মেসেজ দিয়েছি, আমার ছেলের সাথেই কথা হয়েছে। তো যেটা তারা আজ করতে পেরেছে, বাট ইরানের জনগণের মতোই তারাও একইভাবে নিরুদ্বেগ ছিল, এই কারণে যে যুদ্ধ আসলে যুদ্ধ করবে ইরানি সামরিক বাহিনী, যুদ্ধ করবে, যুদ্ধ আসলে কি আর করা। এমনি আচ্ছা, সামরিক বাহিনীর সেই সক্ষমতা আছে? আপনি হাসলেন, কথাটা ঠিকই, যুদ্ধ তো তারা করছে। আপনি খেয়াল করুন, আমেরিকা এবং ইসরায়েল দুটোই কিন্তু পরমাণু শক্তিধর দেশ। তাদের বিরুদ্ধে এইভাবে মাথা উঁচু করে এইভাবে হামলা চালানো, এটা বা এইভাবে যুদ্ধ করা, এটা খুব সাধারণ কোনো ব্যাপার না। এবং এটা এক দফা না, এই নিয়ে 3 দফা 4 দফা যুদ্ধ হলো ইসরায়েল আমেরিকা। এবং গত যে যুদ্ধটি হলো কার্যত ইরানি জিতেছিল, সবাই মনে তা তো করে। বটে। এবং আমি আপনাকে এখানে আরেকটা জিনিস একটু বলে যেতে চাই, এই কথাগুলো বলা দরকার। সেটা হচ্ছে যে আপনি পুরো আরব বিশ্বের দিকে তাকান, ইরানের যদি আপনি পারস্য উপসাগরের 2 পাশ ভাগ করেন, এবং মধ্যপ্রাচ্যটা বেসিক্যালি, মধ্যপ্রাচ্যটা এইভাবেই বিভক্ত। এক পাশে পারস্য উপসাগরের উত্তর পাশে ইরান একা, আর এর পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব পাশ জুড়ে ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, ইরাক, কেমন? আর একটু ওপাশে গেলে সিরিয়া এবং তুরস্ক। তো এই মধ্যপ্রাচ্যের এই অঙ্গনটা যদি দেখি, ইরানের ভূখণ্ডের চেয়ে সৌদি আরবের ভূখণ্ড বড়। আর যদি আপনি সম্মিলিতভাবে এই দেশগুলোকে ধরেন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, তাহলে ইরানের থেকে অন্তত ডাবল তো হবেই, ডাবলের বেশি হওয়ার সম্ভাবনা। তো এই যে ভূখণ্ড, বিরাট ভূখণ্ড, তাদের যে রিসোর্স, তাদের যে সক্ষমতা, আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা হচ্ছে সৌদি আরব, বিশ্বের সবচেয়ে। তো সেই সৌদি আরব প্রতি বছর কত পরিমাণে অস্ত্র কেনে, কাতার, সংযুক্ত আরবের সবার হাতে এরকম বিপুল পরিমাণে অস্ত্র আছে, মার্কিন অস্ত্র, লেটেস্ট প্রযুক্তি আছে। বাট কারোর পক্ষে কি আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস, হিম্মত আছে? নেই। অন দ্য আদার হ্যান্ড, আপনি দেখেন, ইরান শুধু কথাই বলছে না, আজ 47 বছর ধরে বিপ্লবের পর থেকে চোখে চোখ রেখে কথা বলছে। এবং আমেরিকা যেভাবে কথা বলে, ইরান ঠিক সেইভাবেই রিয়্যাক্ট করে। আপনি আগে এরকম কিন্তু বলা হয় যে আগে বিভিন্ন ধরনের স্যাংশন দিয়ে কার্যত ইরানকে দুর্বল করা হয়েছে। এখনো স্যাংশন আছে, এখন গতকালকেও স্যাংশন দিয়েছে তুরস্ক এবং সম্ভবত ওমান অথবা সংযুক্ত আরব আমিরাতের কোনো কয়েকটা কোম্পানির উপরে, অথবা চীনের কয়েকটা, তুরস্ক আছে, কোম্পানির উপরে যারা ইরানের সাথে লেনদেন করে। স্যাংশন সেই বিপ্লবের পর থেকেই হয়েছে। ইরানের যে বন্ধু রাষ্ট্র তারা কি করছে, যেমন চীন, রাশিয়া, আমরা শুনি উত্তর কোরিয়া। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে জানার কথা যে রাশিয়া, চীন
বিশেষ করে এই দুটো দেশের কথা যদি বলি, তারা ডেফিনেটলি ইরানের পাশে আছে এবং খুব কার্যকরভাবেই আছে। ইরানকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের ভিতরে আনার ক্ষেত্রে রাশিয়া এবং চীনের ব্যাপক ভূমিকা রয়েছে এবং প্রকাশ্য ভূমিকা রয়েছে এখন এই পর্যায়ে। ইরানের নিজের সক্ষমতা তো আছেই, নিজের অভ্যন্তরীণভাবে তৈরি করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, আদার সব ধরনের অস্ত্র তো তারা নিজেরা তৈরি করে, এটা তো আছেই। এর পাশাপাশি আরও বেটার কিছু করার জন্য বা এটা ফেল করলে এটা, এটা ফেল করলে এটা, এই রকমের বহু স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার জন্য ইরানের নিজের তৈরি অস্ত্রের পাশাপাশি, প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি রাশিয়া এবং চীন থেকে পেয়েছে এবং পাচ্ছে এবং দিচ্ছে তারা। এবং এটা ডেফিনেটলি বিনামূল্যে না, পয়সার বিনিময়ে, বাট এটা পাওয়া তো ইম্পর্ট্যান্ট। এখন কিন্তু আরো একটি যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তান তো বোধহয় ইরানের প্রতিবেশী। আফগানিস্তান, পাকিস্তান দুটোই প্রতিবেশী দেশ, দুটো দেশের সাথেই ইরানের দীর্ঘ সীমান্ত আছে। সেক্ষেত্রে এই দুটো দেশের সাথে দেশকে যুদ্ধে, ইরান ইসরায়েল যুদ্ধে কোনো প্রভাব ফেলবে? অবশ্যই প্রভাব ফেলবে। তো এটা তো আমি মনে করি যে ইরানের সাথে যুদ্ধ করার আগে এই দুটো দেশকে আলাদা সাইডে ব্যস্ত করে রাখা হয়েছে। এবং আপনি জানেন যে তালেবান মুখপাত্র, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ, তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন, একদম ওপেন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ইরানের উপর যদি ইসরায়েল এবং আমেরিকা হামলা চালায় তাহলে তালেবান ইরানের পক্ষে থাকবে। এবং পাকিস্তান বলেছিল যে এই ধরনের হামলা হলে বা ইরানের বিরুদ্ধে যদি হামলা চালাতে যায় তাহলে পাকিস্তান আমেরিকাকে কোনো ঘাঁটি, মাটি, আকাশপথ কোনো কিছু দিয়ে সাহায্য করবে না। তার মানে দুই প্রতিবেশী ইরানের পক্ষে ছিল। এবং আপনাকে আমি আর একটা কথা বলি, আফগানিস্তান এবং পাকিস্তানের জনগণের, এবং আপনি জানেন যে এই দুটো জাতি যোদ্ধা জাতি, প্রচুর মানে বেসামরিক লোকজনও অনেকেই যুদ্ধ করতে জানে এবং অস্ত্র চালাতে জানে, গেরিলা গোষ্ঠী আছে বহু সংখ্যক। তো এই গেরিলা গোষ্ঠীর অনেকেই ইরানের পক্ষে যুদ্ধ করতে পারে বা পারত। দুটো দেশকে মূলত যুদ্ধ লাগিয়ে দিয়ে নিউট্রাল করে ফেলা হয়েছে যাতে এরা ইরানের পক্ষে কোনোভাবে নিজেদের নিয়ে যাতে ব্যস্ত থাকে, এদেরকে নিয়ে ব্যস্ত। দুটি কিন্তু মুসলিম দেশ, দুটোই মুসলিম দেশ এবং প্রতিবেশী দেশ, প্রতিবেশী রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে। এবং আজকে যারা আফগানিস্তানে ক্ষমতায় আসে তাদের তৈরিতে, তাদেরকে গঠন করায় কিন্তু পাকিস্তানের একটি বিরাট ভূমিকা ছিল। হ্যাঁ, তাদের গঠন করার ভিতরে পাকিস্তান এবং আমেরিকারই ভূমিকা ছিল। মূলত তালেবানকে তো বলা হয় যে আমেরিকার প্রোডাক্ট। এখন তো তেলের দাম বেড়ে যাবে, তেলের দাম অলরেডি বেড়ে গেছে। হরমুজ প্রণালী যেহেতু বন্ধ, সেখান দিয়ে জাহাজ চলাচল বন্ধ, সেক্ষেত্রে হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে এই যুদ্ধে কি তার প্রভাব পড়তে পারে? তার প্রভাব ভয়াবহ রকমের প্রভাব পড়বে ইলিয়াস ভাই। আমি আপনাকে বলি, এই হরমুজ প্রণালীতে মিনিমাম প্রতিদিন 2 কোটি ব্যারেলের 2 কোটি 10 লাখ ব্যারেল তেল পরিবহন করা হয় প্রতিদিন এই হরমুজ প্রণালীতে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই হরমুজ প্রণালীতে প্রতিদিন বিশ্বের টোটাল গ্যাসের 20% এলএনজি, যেটা 20% এটা দিয়ে পরিবহন হয়। তেলও 20%, গ্যাসও 20%, দ্যাট ইজ আপনার জ্বালানির 40% এই পথ দিয়ে পরিবহন করা হয়। এটা তো শুধু পরিবহন, এই গ্যাস, তেল গ্যাস পরিবহন করা হয় না। এই হরমুজ প্রণালীর দুই পাশে, এক পাশে ইরান, এক পাশে আপনার ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ইরাক, কুয়েত ইত্যাদি দেশ। এই সমস্ত দেশে তো শুধু তেল পরিবহন করে না, অন্যান্য পণ্যও তো এই সমস্ত দেশে ঢোকে বা এই সমস্ত দেশ থেকে অন্য দেশে যায়। অন্যান্য বিরাট মানে বহু সংখ্যক পণ্য আসা যাওয়া করে। তার মানে হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের বাণিজ্যের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রুট। এই রুটে যখন যুদ্ধ হচ্ছে এবং এই রুটে দাঁড়িয়ে যখন মার্কিন বিমানবাহী রণতরী, সাবমেরিন, ডেস্ট্রয়ার, ক্রুজার এই সমস্ত ইরানের এগেনস্টে যুদ্ধ করার জন্য প্রস্তুত বা যুদ্ধ করছে, তখন তো এই জায়গায় দিয়ে আর জাহাজ চলাচলের কোনো প্রশ্ন ওঠে না। সেক্ষেত্রে তেল বন্ধ হয়ে যাবে। আপনি কল্পনা করেন যে বিশ্বের প্রতিদিনের টোটাল তেল ডিমান্ডের 20% যদি অফ থাকে তাহলে বিশ্ব কোথায় যাবে? এবং সবচেয়ে বড়, এবং এখানে আরেকটা তথ্য জানাই, এখন কার্যত চীন হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইকোনমি। যদিও এখন কাগজে কলমে আমেরিকাকে বলা হয়, কিন্তু অয়েল কনজিউম করে সবচেয়ে বেশি এখন চীন। ইরানের 90% তেল যায় চীনে। চীন যে তেল কেনে ইরান থেকে, ইরানের টোটাল তেলের 90% শুধু চীনে যায় এবং চীনের টোটাল তেলের 13% ইরান থেকে কেনে। তার মানে চীনের যে অর্থনীতি,
এই অর্থনীতি এবং তার শিল্প কলকারখানা ইরানের উপরে ব্যাপকভাবে ডিপেন্ডেন্ট। তো এই ডিপেন্ডেন্সি ভেঙে যাবে, তো নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তাহলে চীনের অর্থনীতি তো মার খেয়ে যাবে। ইরান চায়না তেল পাইপলাইন আছে না, ইরান চায়নার তেল পাইপলাইন হরমুজ প্রণালী দিয়ে নিয়ে থাকে, হরমুজ প্রণালী দিয়ে আপাতত নিতে হচ্ছে তাদেরকে। সেক্ষেত্রে এটা তো চীন ইরানের প্রশ্ন। আবার অন্যান্য প্রচুর পরিমাণে তেল ইউরোপে যায়, তাদের অর্থনীতিতে ধস নামবে। এবং হরমুজ প্রণালী দিয়ে যদি তেল পারও হয়, আমেরিকান বাহিনী ধরেন পার করে দিল, কিন্তু এই তেলে জাহাজগুলো যেতে হবে আপনার ভারত মহাসাগর দিয়ে, এডেন উপসাগর দিয়ে, বাব আল মানদেব প্রণালী দিয়ে, লোহিত সাগর হয়ে, সুয়েজ খাল পার হয়ে ভূমধ্য সাগরে পড়বে, তারপরে সেখান থেকে আটলান্টিক মহাসাগর হয়ে বিভিন্ন দেশে যাবে, আপনার ইউরোপে যাবে, আমেরিকায় যাবে, আদার কান্ট্রিতে যাবে। তো এই যে বাব আল মানদেব প্রণালীটা, সেখানে তো হুতিদের অবস্থান, ইয়েমেনের হুতিদের অবস্থান, এবং আপনি জানেন যে ইয়েমেনের হুতিরা কিন্তু ইরানের পক্ষে লড়াই করছে এগেনস্ট আমেরিকা এবং ইসরায়েল দীর্ঘদিন থেকে। তো সেক্ষেত্রে হরমুজ প্রণালীতে জাহাজ পার হতে পারলেও বাব আল মানদেব দিয়ে কিন্তু পার হতে পারবে না, সেখানে আর একটা ভয়ঙ্কর অবস্থা। তার মানে এই যুদ্ধটা বিশ্বের অর্থনীতিকে মারাত্মকভাবে কলাপস করে ফেলবে। এটা আঞ্চলিক যুদ্ধই থাকবে না কি মনে হয়? না, আমার কাছে মনে হয় যে আলটিমেটলি এটা আসলে ব্যাপার হয়েছে কি, যে আপনি যখন একটা ম্যাচের এক গাদা খড়ের গাদায় যখন আপনি একটা ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেবেন, তখন শুরুতে কিন্তু খুব সামান্য থাকে, আস্তে আস্তে কিন্তু সেটা পুরো খড়ের গাদাকে গ্রাস করে ফেলে এই অগ্নিকাণ্ড, কেমন এই আগুন। তো যে পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধ, এটা এক পর্যায়ে বিশ্বযুদ্ধেই রূপ নিতে পারে, এবং এমনটা হওয়ার সম্ভাবনা আশঙ্কা যথেষ্ট, কারণ চীনের সক্রিয় ইনভলভমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে অনেক বেশি রিমার্কেবল। আপনি খেয়াল করে থাকবেন, চীন কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ করে না তা না, সে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভেরি বিগ প্লেয়ার। চীন কিন্তু ভেরি বিগ প্লেয়ার, এবং চীন যে এই যে অস্ত্র এবং সামরিক শক্তি জড়ো করেছে, এটা তো খেলা করার জন্য না, এটা তো কারোর সাথে ভালোবাসা বিনিময় করার জন্য এই সামরিক শক্তি তৈরি করেনি। এটা কিন্তু তার তো সুনির্দিষ্ট লক্ষ্য আছে। ইরানও বহুদিন ধরে ইরানও তার নিজের মতো করে প্রস্তুত করেছে, কারণ সে জানে যে আমাকে যদি টিকে থাকতে আমেরিকা, ইসরায়েল এবং এরকম পাশ্চাত্যের বড় বড় শক্তির এগেনস্টেই টিকে থাকতে হবে, তাহলে তার সেই প্রস্তুতি সেইভাবে। চীন যদি বিশ্ব অর্থনীতিতে 1 নম্বর হতে চায়, তাহলে কি আমেরিকা খুব সহজেই তাকে 1 নম্বর আসনে বসিয়ে দেবে? নেভার। তার অবশ্যই সামরিক শক্তি প্রয়োজন। এবং এখন যখন চীনের একেবারে সরাসরি স্বার্থে আঘাত আনছে, ইরানের সাথে যুদ্ধ মানেই চীনের সরাসরি স্বার্থে আঘাত। 30% তেলের ব্যাপার না শুধু, ইরান চীন থেকে তার প্রয়োজনীয় প্রোডাক্টের ম্যাক্সিমাম কেনে চীন থেকে, তাহলে চীনের সেই ব্যবসাটাও বন্ধ হয়ে যাচ্ছে। ইরানের জনগণ কিন্তু 9 কোটি, এবং 9 কোটি মানে কি বিরাট মার্কেট। শুধু এই 9 কোটি জনগণ এই হিসেব করলে হবে না, আমাদের 20 কোটি, সেই যায় 9 কোটি, নট দ্যাট। তার ক্রয় ক্ষমতা তো, তার ক্যাপাসিটি, পারচেজিং ক্যাপাসিটি তো অনেক বড়। অতএব চীনের একটা বিগ মার্কেট। শুধু বিগ মার্কেট না, এই যুদ্ধ মানে তো টোটাল মধ্যপ্রাচ্যের সব আরব দেশ এতে ইম্প্যাক্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে সব জায়গায়, ওই তো বললাম তো, যে জাহাজের পণ্য চলাচল যখন বন্ধ থাকবে, তখন তো প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে কি, চীনের বাণিজ্য মারাত্মকভাবে এখানে ক্ষতিগ্রস্ত হবে। চীনের শুধু ইরান থেকে তেল 30% যায়, 13%। অন্যান্য দেশ থেকে তো প্রচুর পরিমাণে তেল যায়। এই সমস্ত সব বন্ধ হয়ে যাবে, তাহলে চীনের সরাসরি ক্ষতির মুখে পড়ছে। শুধু তাই না, এখানে চীন অনেকগুলো অস্ত্র দিয়েছে, যে অস্ত্রের প্র্যাকটিক্যাল কোনো টেস্ট হয়নি, এই টেস্ট এখানে হয়ে যাবে। সেক্ষেত্রে সে তার নিজের অস্ত্রের মার্কেটের একটা প্রশ্ন আছে, তার ক্রেডিবিলিটি। যে ভারতের সাথে যুদ্ধ করেছে, চীনা অস্ত্র কিন্তু খুব, এবং চীনা বিমান এবং ক্ষেপণাস্ত্র সেখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, এবং তারপরে সারা বিশ্বে সাপ্লাই দিয়ে কুল পাচ্ছে না ইরান। তার চীন সে বিমান সাপ্লাই দিয়ে কুল পাচ্ছে না, J-20, J-10C বিমান এবং তার যে বিভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র। তো সেক্ষেত্রে ইরানের যখন এই জায়গায় ইরান যদি আমেরিকা এবং ইসরায়েলের এগেনস্টে সিরিয়াসলি দাঁড়াতে পারে চীনা এবং রাশিয়ান অস্ত্রের সহযোগিতায়। রাশিয়া তো আবার যুদ্ধ করছে অন্যত্র, আমরা জানি অন্যত্র যুদ্ধ করছে, তারা যুদ্ধ করছে, তারা সাপোর্ট দিচ্ছে, অস্ত্র দিয়ে সাপোর্ট দিচ্ছে, খুব উন্নত মানের অস্ত্র, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এগুলো দিচ্ছে, যা
ইরানের হাতে হয়তো জানেই তা দিচ্ছে, এবং ইউক্রেন যুদ্ধে আপনি জানেন যে ইরানও রাশিয়াকে হেল্প করেছে, এবং আপনি এটাও নিশ্চয়ই জানেন যে ইরান এবং রাশিয়ার সাথে এবং ইরান এবং চীনের সাথে, অর্থাৎ চীন এবং রাশিয়ার সাথে ইরানের আলাদা আলাদা 25 বছরের কৌশলগত চুক্তি আছে, নিরাপত্তা চুক্তি থেকে শুরু করে এখানে সব ধরনের চুক্তি আছে, সব ধরনের সহযোগিতার চুক্তি। তার মানে এই যে দুটো দেশের সাথে যে কৌশলগত নিরাপত্তা চুক্তি, এটা কিন্তু খুব সাধারণ কোনো ব্যাপার না, আপনি নিশ্চয়ই বোঝেন, আপনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক বিটে রিপোর্টিং করেছেন, আমি জানি। তো সেক্ষেত্রে এই কৌশলগত চুক্তির অর্থ কি মিন করে আপনি জানেন, সেক্ষেত্রে রাশিয়া এবং চীনের সাথে কিন্তু এটা আছে। আর আপনি এটাও জানেন, আমি বিশ্বাস করি যে চীন, রাশিয়া, ইরান দীর্ঘদিন ধরে একটা বলয় গড়ে তোলার চেষ্টা করেছে এগেনস্ট আমেরিকা, এগেনস্ট ইম্পেরিয়ালিজম, এগেনস্ট ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার। এই যে ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার, এই ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডারের এগেনস্টে কাজ করতে হবে এবং বহুমুখী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এই বহুমুখী বিশ্ব ব্যবস্থার একটা পাশে দাঁড়িয়ে আছে ইরান, রাশিয়া এবং চীন। তো এখানে যদি, এবং ইরানকে মোটেই সাধারণ কোনো দেশ হিসেবে দেখার আর কোনো সুযোগ নেই ওয়ার্ল্ড পলিটিক্সে। তো ইরান যদি এখান থেকে খসে পড়ে যায়, তাহলে কিন্তু ওই বলয়ের, অর্থাৎ 3টা খুঁটির উপরে যদি একটা টেবিল থাকে, একটা খুঁটি ভেঙে গেলে কিন্তু ওই টেবিলটা স্ট্রাগলি দাঁড়াতে পারবে না। ব্যাপারটা ঠিক এইভাবেই রাশিয়া এবং চীন দেখছে, এবং আপনি এর প্রমাণ হিসেবে আপনি দেখবেন কিছুদিন আগে, মাসখানেকের ভেতরেই দক্ষিণ আফ্রিকার উপকূলে একটা নৌমহড়া চালিয়েছে। সেই নৌমহড়ায় রাশিয়া, চীন, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সাউথ আফ্রিকা, এই 5টা দেশ অংশগ্রহণ করেছে। খেয়াল করুন, এই 5টা দেশ অংশগ্রহণ করেছে, এবং এই 5টা দেশই আরব আমিরাত, তো আমরা জানি, আমি বলছি, আমি আসছি, এই 5টা দেশই কিন্তু ব্রিক্সের মেম্বার। ব্রিক্স হচ্ছে পাশ্চাত্যের যে অর্থনীতি, ডলার সিস্টেম, যেটা ভারতের মেম্বার, ব্রাজিল মেম্বার। তো এই যে ডলার সিস্টেম, যেটা আমেরিকার নেতৃত্বাধীন যে পুঁজিবাদী ঠিক বলবো না, যে অর্থনৈতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, তার এগেনস্টে এই দাঁড়ানো একটা অর্থ ব্যবস্থা গড়ে তুলতে চায় এই ব্রিক্স। কেমন? এখানে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইরান, রাশিয়া, চীন। এবং এই ব্রিক্স প্রথম দিকে শুধুই মাত্র অর্থনৈতিক একটা জোট ছিল, এখন কিন্তু তারা নিরাপত্তা বিষয়াশয় নিয়েও আলাপ আলোচনা করছে, কথা বলছে। সেক্ষেত্রে এইটা এগেনস্ট নেটো জোটের এগেনস্টে একটা জোট তো ইদানিং উইক হয়ে গেছে বলে ধারণা করা হয়। হ্যাঁ, অনেকটা উইক হয়েছে। তো এই ব্রিক্স এরকম একটা নেটো জোটের এগেনস্টে একটা শক্তিশালী জোট আত্মপ্রকাশ করতে পারে। চীনের বুদ্ধির মতোই মনে হয় প্রাথমিকভাবে একটা অর্থনৈতিক জোট করা হয়েছে, কিন্তু ধীরে ধীরে সেটা সামরিক দিকে টার্ন করছে বলে আমরা মনে করছি, আমরা যারা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। সেক্ষেত্রে যে এই যে রাশিয়া, চীন, ইরান, এই যে বলয়ের জড়িয়ে যাওয়া, এবং তাদের মিউচুয়াল ইন্টারেস্ট আছে, তারপরে মিউচুয়াল মার্কেট আছে, অনেক কিছু মিলিয়ে সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে যদি খুব অল্পের ভেতরে আমেরিকা ক্ষান্ত না হয়, তাহলে এটা মেবি থার্ড ওয়ার্ল্ড ওয়ারে টার্ন করতে পারে, এমন আশঙ্কা আছে। আমরা চাই সেটি না হোক, এই আশার কথা ব্যক্ত করে আমাদের আলোচনা আজকে শেষ করছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।